বলো। এ নাও, এটা ল ফার্ম থেকে এসেছে। ঠিক আছে, না একটু রেখে দিও না, একটু খুলে দেখো কাগজে কি আছে। আমার তো নেক্সট উইকই ওনার কাছে যাওয়ার কথা। এরই মধ্যে ওনাকে এসব করে কে পাঠাতে বলবে? আমি। তোমার ওই নেক্সট উইকটা তো আর কিছুতেই আসছে না, না ওটা তো সমানে নেক্সট উইকে পিছিয়েই যাচ্ছে। তাই জন্য ইনিশিয়েটিভটা আমাকেই নিতে হলো। দেখে নাও, এটা ড্রাফট, কোনো কারেকশন থাকলে করে দিও। আর জীবনে এরকম ত্রিশঙ্কুর মতন অবস্থায় ঝুলে থেকো না, যে কোনো একটা দিকে জোর দিয়ে এগো। তুই কষ্ট যদি না পাস তাহলেই বলবি। দেখো বাপি, আমার মধ্যে সেরকম কষ্ট বলতে আর সত্যিই কিছু নেই। আমি যে পুরনো কথাগুলো ভাবি না সেটা বললে মিথ্যে বলা হবে। আমি ভাবি, সত্যি ভাবি, কিন্তু সেই কথাগুলো আমাকে আগে যেমন কাঁদাতো এখন আর কাঁদায় না। আর তুমি তো দেখতে পাচ্ছ যে নীল কেমন আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে। এটাকেই বোধহয় বলে জীবন, এগিয়ে চলা। আচ্ছা বেশ, এবার বল কি হয়েছিল আজকে? গুরুজির বাড়ির থেকে আমি আর জিষ্ণু বেরিয়ে হেঁটে হেঁটে শিবতলা পর্যন্ত আসি। এবার ওখানেই তো আমার অটো স্ট্যান্ড। আজকে জিষ্ণু আমার সঙ্গে আসতে পারেনি, ওর একটা কাজ ছিল, তাই ও গুরুজির ওখানেই থেকে গেছে। এবার তো যেই রাস্তাটা দিয়ে আসি সেটা একটু শর্টকাট হয়, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে একটু অন্ধকার। আর সেখানে কয়েকটা নেশারে প্রায়ই থাকে। প্রবলেমটা হয়েছে যে আমি আজকে ওদের খেয়াল করিনি। কি বলছিস? কি তোর সাংঘাতিক ব্যাপার, তুই তো ব্যবস্থা করতে হবে। আমি গাড়ি পাঠিয়ে দেবো কাল থেকে। আরে ঠিক আছে ঠিক আছে, কথাটা শোনো। দেখো আমি ঠিক করে নিয়েছি আমি এরপর থেকে কি করবো। আমি এরপর থেকে ওই রাস্তাটাই অ্যাভয়েড করব। আমি অন্য রাস্তা যেটা আছে সেটা থেকে আসবো। সেটা একটু আমার লং হয়, বাট ঠিক আছে, রাস্তাটা ভালো। হ্যাঁ, সাবধানে তো থাকতেই হবে, কিন্তু ওই ছেলেগুলো যদি ওই রাস্তায় এসে ঝামেলা করে? আরে বাবা, এই দিকটা তো লোকালিটি, কেউ কিচ্ছু করবে না। আর দেখেছো তো, এই জন্য আমি তোমাকে কিছু। এই জন্য মানে এর আগেও হয়েছে বলিসনি? বাবা না, কিছু হয়নি। আর এই নীলের ব্যাপারটা না ঘটলে তোমাকে আমি বলতামও না, জানো তো। তুমি এরকম টেনশন করো বলে। তো টেনশন করবার মধ্যেই তো ব্যাপার। বাপি একটু শান্ত হও, একটু ঠান্ডা থাকো, মেয়ের উপর একটু ভরসা রাখো নিজের। সে ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলা হলে আমাকে ফোন করবি তো, লুকোবি না? ওকে, প্রমিস। বেশ, তাহলে নীল হিন্দি সিনেমার নায়কের মতো ওখানে এলো, তোকে তুলে নিয়ে এখানে নামিয়ে দিয়ে গেল। সেটা আমি রিফিউজই করছিলাম, কিন্তু ও আমাকে লিফট দেওয়ার নামে নিজের ইগোটা স্যাটিসফাই করতে চাইছিল। আর লিফট দিয়ে ও আমাকেই আমার কৃতজ্ঞতা স্বীকার করাতে চাইছিল। তাই আমি উঠলাম গাড়িতে। ব্যাস বাপি, আর কিছু হয়নি। স্পাইং এর ব্যাপারটা কি? ও দেখো, আমার সন্দেহ হচ্ছিল যে নীলের ওখানে ওভাবে আসাটা কোইন্সিডেন্স নয়। আর নীল কথাটা নিজেই স্বীকার করলো। ও এটাই বলতে চাইলো যে ও যখন আমাকে ডিভোর্সের নোটিশটা পাঠাবে, আমি যদি ওকে কন্টেস্ট করি, তখন তো ওকে এটা প্রুফ করতে হবে যে আমার চরিত্র ঠিক কতটা খারাপ। কে জানি কি হচ্ছে, কেন হচ্ছে, সকলেই যেন ভেসে চলেছে, কেউ তলিয়ে ভাবছে। কি ব্যাপার ঠাম্মি, কিছু বলবে? না দাদু, কি আর বলবো, তোমাদের সকলের সঙ্গে কথা বলাও যা, বিনা বনে মুক্ত ছড়ানো তাই। তোমরা তো সবাই একটা ঘোরের মধ্যে আছো। তোমার কেবল ভয়, যেদিন এই ঘোর কাটবে
সেদিন সেদিন এই সর্বনাশ তোমাদের সকলকে তো গ্রাস করবে। এ তো ক্যান্সারের মতো, সব তো পচিয়ে দিচ্ছে। আরে দাদা, এই সংসারটা বাঁচিয়ে রাখা যাবে তো? আমার তো বয়স হচ্ছে, কাল বাদে পরশু এমনিতেও মরবো, আর অমনিতেও। ঠাম্মি, আবার এসব কথাবার্তা কেন? না দাদু ভাই, হে যাওয়া নিয়ে উতলা হয়েও না। এ তো স্বাভাবিক যাওয়া। পারলে যেটা অস্বাভাবিক সেটাকে থামাও, সর্বনাশকে থামাও। সকলে তোমার জন্য অপেক্ষা করছে, দেরি হলে আবার এসো। দুঃখা দুঃখা। জাহাজ ডুবছে, সেইটা সকলে বুঝো, তা বুঝলে আমার কি করণীয়? কি আর করা? হ্যাঁ ঠাম্মি, কেমন আছো? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। যে ঘরের লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যায়, সেই ঘরে তো অলক্ষ্মীর বাসা বাঁধে। ঠাম্মি, তুমি এভাবে কেন বলছো? চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখছি। গিনি দিদি ওই রূপের ঘরেই তো যাচ্ছে রে, কোনোভাবেই না সেই যাওয়াটা আটকানো গেল না রে। একেবারে সর্বনাশের দিকে ছুটে চলেছে সকলে। ঠাম্মি দেখো, বিয়ের পর তো ছেলেটা ঠিকও হয়ে যেতে পারে, তুমি এত কষ্ট পেও না ঠাম্মি। না রে, যে শয়তান সে কখনো বদলায় না। ও শয়তান, ও ও এই বাড়িতে এসে তোর সঙ্গে শয়তানি করেছে, আর ওর শয়তানির দোসর হচ্ছে তোর দিদি। রাগ করিস না, সে যেন বাড়ি শুদ্ধ সবাইকে না বশ করে রেখেছে রে। হ্যাঁ রে দিদি, কোনোভাবে বাঁচানোর কোনো উপায় নেই, তাই না? দেখো, উপায় থাকলেও আমার জানা নেই ঠাম্মি। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি, আমি আর কি করতে পারি বল? আচ্ছা, বিশ্বাস করে মানে করতে বাধ্য হয় এমন কিচ্ছু করা যায় না? ও দিদি, শেষ চেষ্টা একবার করা যায় না? কিন্তু সেটা কিভাবে? ওরে সেটাই তো জানি না, বড্ড বড্ড অস্থির লাগছে। তাই তাই তোকে বললাম দিদি। যাকে বলি, শোনা, তুই 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 কেমন আছিস? ওই আর কি আছি ঠাম্মি। সব যে কি হয়ে গেল। শোন না, বলছি কি, তোর লেখাপড়া, তোর গান বাজনায় মন দে দিদি। আজ মনটা বড্ড অস্থির লাগছিল, জানিস তো দিদি। আর ঠিক সেই সময় তোর ফোনটা এলো। যাকে, তুই ভালো থাকিস দিদি, ভালো থাকিস। রাখি। হ্যাঁ ঠাম্মি, রাখো। আর কি উপায় থাকতে পারে ঠাম্মি? আমার কাছে কোনো উপায় থাকলে আমি অন্তত তোমার জন্য, শুধু তোমার জন্য আর একটা চেষ্টা করতাম, ওই রূপের মুখোশ খুলে দেবার। মেঘের মেসেজ এত সকাল সকাল? মেঘ হঠাৎ করে মেসেজ? একবার দেখা করা প্রয়োজন দুজনের জন্য, আর সেটা খুব দ্রুত। আজ তোমার দেরিতে ক্লাস, তোমার অসুবিধে না থাকলে আমি ইউনিভার্সিটির বাইরেও দেখা করতে পারি, আর সেটা করাই ভালো। উত্তরের অপেক্ষা করছি।
মেঘ দেখা করতে চাইছে কেন? ওর কি বলার আছে? ও কি ফিরে আসতে চায়? না, ও আসতে চাইলেই তো আসা যাবে না। আসতে চায় কি? আসার মধ্যে কেমন যেন একটা কমেন্ডিং ব্যাপার। কি লিখেছে? দেখা করা প্রয়োজন দুজনের জন্য। সরি মেঘ রয়, আমার তোমার সঙ্গে দেখা করার আর কোনো প্রয়োজন নেই। ইউনিভার্সিটির বাইরে তো, তুমি অপেক্ষা করো। কিপ ওয়েটিং। আসছি। তুই ইউনিভার্সিটি থেকে চলে এলি? হ্যাঁ, ক্লাস করতে ইচ্ছে করলো না তাই। বাবা, তোর ক্লাস করতে ইচ্ছে করলো না? সূর্য নিশ্চয়ই পশ্চিম দিকে উঠেছে। বল। মা, আমি ঘরে যাচ্ছি। শরীর খারাপ করছে? না, সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে চলে এলি যে? এমনি ইম্পর্টেন্ট কোনো ক্লাস ছিল না তাই। দাঁড়া। নীলের সঙ্গে ঝামেলা করেছিস? না। ও তোকে ডিভোর্সের কাগজ কিছু দিয়েছে? না, ভাবছি আমি পাঠিয়ে দেব। তোদের এই ব্যাপার স্যাপার গুলো না কিছু বুঝি না, জানিস তো। তোদের বিয়ে করতে যত তারা, ডিভোর্স পেতে তার থেকেও বেশি। যাকে যাক, যখন এসে পড়েছিস ওপরে যা। ময়ূরীর ঘরে যাও, শরীরটা ভালো নয়। কেন, কি হয়েছে আবার? কি আবার হবে? নতুন করে কিচ্ছু আবার নেই তো। গিনির বিয়ে না, দৌড়ঝাঁপ শুরু করেছেন। গয়না গাটি কাপড় সব ওকে কিনতে হচ্ছে। যা, গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ খাওয়া যা। কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার। সেই দিন নীলের ঘরে আসাটা কিন্তু আমার প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু ও আসাতে ব্যাপারটা কি জমে গেল। নিঝুম অন্ধকারে আমি যে দেখেছি সেটা দেখার আগে আমি কেন অন্ধ হয়ে গেলাম না, আমি সেটাই ভাবছি। মনের হাসি আচ্ছা, বিশ্বাস করে মানে করতে বাধ্য হয়, এমন কিচ্ছু করা যায় না। তাকিয়েছে পুতুল। বলা যায় ঠাম্মি, সকলে যাতে বিশ্বাস করে এমন করে বলা যায়। কিন্তু তার জন্য হয়তো আমাকে একটু অন্যায় পথে যেতে হবে। যেতে হলে আমি যাব, কিন্তু এরকম অন্যায় আমি হতে দেব না ঠাম্মি। তো বড় সর্বনাশ আমি হতে দেব না। কিনি আর রূপের বিয়েটা একবার হোক, তারপর নীল তোমার ডিভোর্সের ব্যাপারটা নিয়ে। আমাকে রেডি হতে 5 মিনিট সময় দিতে পারবে? শিওর। ঠিক আছে, আমরা নিচে গিয়ে অপেক্ষা করছি। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ময়ূরী, কফি খাবে তো? খেতেই হবে। স্যারের দরজা খোলাতে আমার বেশ এফর্ট লেগেছে, বুঝলে তো। চলো। 1 মিনিট। মা, আমার তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? এটা মেঘ পাঠিয়েছে। ডিভোর্স পিটিশন। মেঘ পাঠিয়েছে। আর তোমাকে যে ড্রাফটটা ওরা পাঠিয়েছিল সেটার কি হলো? সেটা আমার দেখা হয়ে গেছে। আমি আজকেই পাঠিয়ে দিতাম। ঠিক হয়েছে নীল, একেবারে ঠিক হয়েছে। যতটা টাইম তুমি ওয়েস্ট করেছো তাতে এই অপমানটা তোমার পাওয়ারই ছিল। এত তাড়া যে। তাড়াটা আমারও। কেলেঙ্কারি, এই জন্য মেঘেরও মেজাজ খারাপ।
নীল যদি ক্ষেপে সাইন না করে? আমি বলি কি, এসব আনন্দ অনুষ্ঠানের আলোচনার মধ্যে এসব কথা থাক না এখন। আর নীল, তোমার যদি মেঘকে ডিভোর্স দেওয়ার থাকে তাহলে কাগজটা ও পাঠাক বা তুমি পাঠাও, সেই একই তো ব্যাপার। সই করে দিও ফিরে এসে। ঠিক বলেছি মনে, কাজটা হওয়া নিয়ে কথা, কে করেছে না করেছে সেটা রেলেভেন্ট নয়। কাগজটা রাখো, এই যে লয়ারকে দিয়ে দেখিয়ে সই করে এটা পাঠিয়ে দিও, এটা আর ফেলে রেখো না। যাও তৈরি হয়ে নাও। ময়ূরী, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তোমাকে ভালোবেসে কোথায় কি হলো, তুমি গান থামালে কেন? বলছি আমি আজ বেরোই। হ্যাঁ, গুরুজি হয়তো কোথাও আটকে গেছেন। হ্যাঁ, অনেক দেরি তো হয়ে গেছে। গুরুজির কাছে ফোনও রাখেন না যে ওনাকে কন্ট্যাক্ট করব। আমি কাল বিকেলে চলে আসবো। একটা কথা জিজ্ঞেস করব? করো, তবে উত্তর দেওয়া না দেওয়াটা আমার উপর। বুঝে গেলে যে একটা পার্সোনাল প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ, কারণ প্রশ্ন করার আগে যেভাবে চোরের মতন তাকাচ্ছিলে। আচ্ছা, সোজাসুজি ভাবে জিজ্ঞেস করতে পারি? বাজে কৌতূহল বলতে পারো। দেখো, অনেক ভূমিকা করেছো, এবার পয়েন্টে এসো। তোমার বর কোথায়? কেন, তার বাড়িতে। তার বাড়িটা কোথায়? আচ্ছা, একটা কথা বলো তো, সে কি পছন্দ করে না তুমি গান গাও? সেটা কেন মনে হলো? কিভাবে? আমি কিচ্ছু ভাবছি না। আমার ভাবা বা না ভাবার ওপর কিচ্ছু ডিপেন্ড করে না। জল শুধু যেদিকে গড়াচ্ছে আমি সেটুকুই বলছি। ওদের ভবিতব্য যেদিকে নিয়ে যাবার ওদের সেদিকেই নিয়ে যাবে। আর ওদের এই ভবিতব্য খণ্ডাবার বা আটকাবার ক্ষমতা আমার নেই। সেটা থাকলে আজকে তুমি আমি এই আলোচনায় বসতাম না অনিন্দ। তুমি দেখতে পাও না অনিন্দ? তুমি দেখতে পাচ্ছ না ময়ূরীর দিকে একবারও ভালো করে? আমি তো বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি ময়ূরীর মনে নীলের প্রতি কি অসম্ভব ভালোবাসা। কেন বুঝতে পারো না তুমি? ও বারবার ও বাড়িতে কেন ছুটে যায়? বারণ করা সত্ত্বেও কেন ছুটে যায়? কেন বুঝতে পারো না? মধুমিতা, এটা 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 ধর্ম নয়। এটা নিয়ে আলোচনাটাও অধর্ম। কিসের অধর্ম? নীল খাতায় কলমে এখনো মেঘের হাজবেন্ড। ছোট বোনের হাজবেন্ডের প্রতি এরকম তার সম্পর্কে না না। আর বড় দিদির ভালোবাসার মানুষের সাথে বিয়ের আসরে পিড়িতে বসে পড়া, সেটা অধর্ম নয় অনিন্দ? আমার ময়ূরী শুধু অধর্ম করেছে না, তুমি করনি, মেঘ করেনি। রাগারাগি তো অনেক করেছে, কিছু ঠেকাতে পেরেছো না? তুমি ঠেকাতে পেরেছো না আমি। তার মানে তুমি চাইছো যে নীলের সঙ্গে ময়ূরীর বিয়েটা হোক? যে ছেলেটা ময়ূরীকে এতবার এত রকম ভাবে অপমান করেছে তারই সঙ্গে ময়ূরীর জীবনটা তুমি জুড়ে দিতে চাইছো?
সেটা ময়ূরীর পক্ষে খুব সম্মানজনক হবে। না, আমি চাই না ওই ছেলে আমার ময়ূরীর ত্রিসীমানায় আসুক। আমার কাছে আমার ময়ূরীর সুখটাই সব, অনিন্দ সব। অনিন্দ, সেদিন তুমি মেঘের সুখের কথা ভেবে আমার ময়ূরী সর্বনাশ করে মেঘকে নীলের হাতে তুলে দিয়েছিলে। কি কারণে? যাতে নীল মেঘকে বোঝে, ভালোবাসে, তাই তো? তাহলে ধরে নাও না, ধরে নাও ময়ূরীরও মনে হচ্ছে যে ময়ূরীকে নীল বুঝবে, ভালোবাসবে। আর ময়ূরীর এই চাওয়াটা যাতে সত্যি হয়, তার জন্য আমি ওর পাশে থাকবো। ওকে অনেক অপমান করেছো তোমরা, অনেক কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, সেদিন আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজকে ময়ূরী যা চাইছে সেটাই পাবে। তার জন্য আমি ওর পাশে থাকবো, আমি ওকে সাপোর্ট করব। বিনাশকালে বিপরীত বুদ্ধি। এত কথা বলিস না, তোর আবার শরীরটা খারাপ করবে। আর এই কথাগুলো তো আমাদের পরেও হতে পারে। বল, তোর হিংসা হচ্ছে না মেঘ? মেঘ, তোর হিংসা হচ্ছে, আমি জানি মা ওর হিংসা হচ্ছে, কিন্তু নীলকে তাও ডাকো না, আমি পারছি না। ডাক্তারকে ফোন করেছিলাম, হসপিটালে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ডাকবে তো? আমি যাব না ভাবি, আমি যাব না। নীল না আসলে আমাকে তোমরা কেউ হসপিটালে নিয়ে যেতে পারবে না। আমি বললাম, তোমরা কেউ কেন বুঝছো না? কেন বুঝছো না? এই খবরটা ওকে না দিলে ওর অভিমান হবে, ওর খারাপ লাগবে, ও কষ্ট পাবে। আমার কষ্ট হচ্ছে তো মা, ওকে ডাকো না প্লিজ। অবাস্তব কথা কেন বলছো? কালকে তার বোনের আশীর্বাদ, বাড়িতে 1000টা কাজ, ওকে ব্যস্ত করো না। ওই সে কি করবে? ভুল করছো তোমরা, ভুল করছো। কেন বুঝতে পারছো না? নীলের কাছে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ওকে ডাকো, ভুল করছো তো। তুই এখানে বসে আছিস কেন? যা গিয়ে রেডি হ, যা। শুনলি না হাসপাতালে যেতে হবে? তোকে কি আমায় উঠে নেমন্তন্ন পত্র দিতে হবে যে হাসপাতালে গিয়ে তুই ওকে ব্লাড দিবি? নাকি ঠিক করেছিস দিদিকে ব্লাড দিবি না? ব্লাড না দেওয়ার কথা কেন আসছে মা? আমি একদম মেয়েকে বিশ্বাস করি না মা। ও হয়তো ঘরে এসে বলবে যে ও নীলকে ফোনে পাইনি, নীল আসতে চাইছে না, এগুলোই বলবে মা। ও প্লিজ। সেটার কোনোটাই হবে না দিদি ভাই। আমি নীলকে ফোন করে দিয়েছি, ও আসছে, ও বেরিয়ে পড়েছে। তাহলে আর আমাদের দেরি করার দরকার নেই। নীল তো আসছে, ওকে সোজা হাসপাতালে চলে যেতে বলো, আর আমরাও বেরিয়ে পড়ি। মেঘ, কিছু খেয়ে নে, ব্লাড দিতে হলে। জানি না খেয়ে ব্লাড দেওয়া যায় না, সেটা আমি খুব ভালো করে জানি। আর রাতের খাবার খেয়েছি এই তো কিছুক্ষণই হলো। দেখো, হসপিটালে যাব, সবই হবে, কিন্তু এসবের আগে আমার দিদি ভাইয়ের সঙ্গে কয়েকটা কথা আছে। মেঘ, এখন কি কথা বলবে তুমি? কথা বলার সময় তো পালিয়ে যাচ্ছে না, আর এখন ওর বেশি কথা বলাটা ভালো নয়। বাপি, এই কথাগুলো বলার সময় হয়তো সত্যিই পালিয়ে যাচ্ছে। আমি তো এই কথাগুলো বলার সুযোগ সত্যি পরে আর পাবো না। আচ্ছা, কি নাটক হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা কি বেরোবো না? তুমি কি ব্লাড না দেবার মতলব করছো মেঘ? দেবো তো মা, নিশ্চয়ই দেবো। কেন দেবো না ব্লাড? যার জন্য আমার জন্ম, সেটা তো আমি অস্বীকার করতে পারি না। কিন্তু তার আগে দিদি ভাইকে যে আমার একটা সাহায্য করতে হবে। কি সাহায্য মেঘ? এই তুই এরকম অদ্ভুত ভাবে কথা বলছিস কেন? তুই আমাকে রক্ত দিবি তো মেঘ? নীল আসছে দিদি ভাই, সব সত্যিগুলো তোকে নীলের সামনে বলতে হবে। আমি কবে কি মিথ্যে কথা বলেছি মেঘ? বলেছিস, অনেক মিথ্যে বলেছিস। আর সেসবের হিসেব করতে গেলে না এখন মহাকাব্য হয়ে যাবে। যদিও বাকি কিছুর সাথে আমার কোনো লেনাদেনা নেই, কিন্তু তোকে নীলের সামনে বলতে হবে যে রূপ আসলে কেমন ছেলে। তার মানে? মেঘ, আমি অনেক সহ্য করেছি তোমার নাটক, এবার কিন্তু তুমি চুপ করো। রূপ কেমন ছেলে সেটা ডিসকাস করার মতো সময় বলে তোমার মনে হচ্ছে এটা? রূপ যেমন খুশি তেমন হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মেয়েকে নিয়ে আমার যায় আসে। মা, শুধু রূপ কেমন ছেলে এইটুকু বললে তো হবে না, ওকে আরো অনেক সত্যি কথা বলতে হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এখন এই সমস্ত কথাগুলো কেন আলোচনা করতে চাইছো? তুমি তো দেখতে পাচ্ছ যে। দেখতে পাচ্ছি ভাবি, সবই দেখতে পাচ্ছি। আর দেখতে পেয়েও বলছি, দিদিভাই তোকে আজকে নীলের সামনে সব সত্যি কথা বলতে হবে। বলতে হবে যে তোর আর রূপের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আর তোকে এটাও স্বীকার করতে হবে যে রূপ আর তুই প্ল্যান করে ওই বাড়িতে আমাকে অপমান করেছিস, আমাকে সকলের সামনে ছোট করেছিস।
মেঘ তখন থেকে কি হচ্ছে? মিথ্যে বলছে মা, মা সব মিথ্যে কথা বলছে মেঘ, মিথ্যে বলছে ও। আমি যে মিথ্যে বলছি না একটাও, সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না দিদি ভাই। নীল, আচ্ছা ওর কিন্তু কষ্ট হচ্ছে, কথাগুলো কি এক্ষুনি? দিদি ভাই বলে দে রে, যা বলতে হবে সেটা বলে দে। নীল, গিনির সঙ্গে আপনার বিয়েটা দিও না। কি? রূপ একটা খুব খারাপ ছেলে, লম্পট। মেঘ রূপের সম্পর্কে তোমাদেরকে যা বলেছে সবই সত্যি। আমি ওর সম্পর্কে মিথ্যে কথা বলেছিলাম তোমাদের সামনে। আই এম সরি নীল। মিথ্যে বলেছে তো? কেন ময়ূরী, কেন? আমি মেঘকে ছোট করতে চেয়েছিলাম নীল। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কারণ ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল নীল। আমি পারছিলাম না। আমি ভুল করেছি, আমি জানি। আর আমি মেঘকে সবার সামনে মিথ্যেবাদী করেছি। আর এটাও সত্যি যে আমি রূপকে বলেছিলাম মেঘ ওই ঘরে একা থাকবে। আর এটাও সত্যি যে রূপকে মেঘ থাপ্পড় মেরেছিল, সেই কারণে রূপ প্রতিশোধ নিতে চেয়েছিল। আর আমিও তাই জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মাথায় কিছু ঢুকছে না। সব থেকে বড় সর্বনাশ তো গিনির হলো। আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি ও গিনিকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি ভেবেছিলাম অন্য সম্পর্কের মতো, অন্য মেয়েদের মতো ও ভর্তি করার পর গিনিকে ও ডাম্প করে দেবে। আমি সত্যি বুঝতে পারিনি। অ্যাম্বুলেন্স বাপি, আমি ডেকেছি অ্যাম্বুলেন্স। আর নীল, আমার মনে হয় দিদি ভাইয়ের তোমাকে যা বলার ছিল বলা হয়ে গেছে। আর আই হোপ তুমি সবকিছু বুঝে গেছো। এবার আমাদের হসপিটালে যেতে হবে। তার মানে রূপের উপর মেঘের কোনো রকম দুর্বলতা কোনোদিন ছিল না। ও রূপকে ঘেন্না করতো। তুমি মেঘের উপর রিভেঞ্জ নিতে এইভাবে ষড়যন্ত্র করেছো? কেন ময়ূরী, কেন কেন? নীল, নীল, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ বোঝো আমার কষ্টটা। নীল, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি ভালো হয়ে যাবো। আমি সব ছেড়ে দেবো। আমি সত্যি ভালো হয়ে যাবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ও শাট আপ ময়ূরী, তুমি জানো কি করেছো? তোমার কোনো আইডিয়া আছে তুমি একসঙ্গে কতজনের জীবনের সর্বনাশ করেছো? আমার, মেঘের, গিনির, আমাদের পুরো পরিবারের। কেন করলে এটা? আমি তোমাকে কোনোদিন মাফ করতে পারবো না ময়ূরী, কোনোদিনও না। চুপ করো, একদম চুপ করো। তুমি এই সব কিছুর জন্য তুমি দায়ী নীল। তুমি যদি আমার মেয়েটাকে সেদিন ধোকা না দিতে, আমার মেয়েটাকে না ঠকাতে, তাহলে আজকের দিনটা আমাদের দেখতে হতো না। আমার মেয়েটার দিকে আঙুল তোলার আগে যাও, নিজের দিকে তাকাও একবার। না নীল, নিজের একটা কথা অন্তত রাখো। তুমি কিন্তু বলেছিলে যে তুমি আমার কাছে এসে আর কোনোদিনও সরি বলবে। নিজের একটা কথাকে অন্তত রেসপেক্ট করো। নীল,
আসো আসো।